আমি কিছুতেই তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তোর জায়গা আমি অন্য কাউকে কোনোদিনও দিতে পারবো না। হাত ছাড়ুন বলছি। এখানে কেউ আমাদের এভাবে দেখলে খারাপ কিছু ভাববে। এ কয়দিনে যদি আপনার মনে আমার জন্য সামান্যটুকু ভালোবাসা তৈরি হয়ে থাকে, তাহলে পারলে আমার একটা কথা রাখবেন। আমি চাই আপনি নীলাকে বিয়ে করুন। সে আপনাকে অনেক সুখী রাখবে। আপনি আমায় যে স্বীকৃতি দেননি, আমার বিশ্বাস আপনি নীলাকে বিয়ে করে সে স্বীকৃতি দিবেন। এটাই আপনার কাছে আমার শেষ চাওয়া। পারলে আমার চাওয়াটুকু পূরণ করবেন। এই বলে রাত্রি কাঁদতে কাঁদতে দৌড়ে সিয়ামের অফিস থেকে বেরিয়ে যায়। বাইরে আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে সোজা গাড়িতে উঠে যায় বাসায় চলে যাওয়ার জন্য। তখন বাইরে থাকা নীলা রাত্রিকে এভাবে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে যেতে দেখে সে আর সেখানে না দাঁড়িয়ে সোজা রাত্রির পেছন পেছন গাড়িতে উঠে যায়। আর সিয়াম নির্বাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে, এক দৃষ্টিতে রাত্রি চলে যাওয়া দেখতে থাকে আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরাচ্ছে। গাড়িতে নীলা অনেকবার রাত্রিকে জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, সে কাঁদছে কেন, কিন্তু রাত্রি বাসে যাওয়া পর্যন্ত সারাটা পথ চুপ ছিল, একটা কথা পর্যন্ত বলেনি। পরের দিন আগামীকাল জয় আর রাত্রির বিয়ে, তাই আজ ইচ্ছে না থাকা সত্ত্বেও রাত্রিকে জয়ের সাথে শপিংয়ে যেতে হলো। কি একটা কারণে তখন সিয়ামও সেই শপিং মলে যায়। রাত্রি ঘুরে ঘুরে কিছু কেনাকাটা করছিল, তখন হঠাৎ করে, প্লিজ রাত্রি, তুই আমায় ক্ষমা করে দে, তুই বাড়িতে ফিরে চল। হাত ছাড়ুন বলছি। হাত ছাড়বো না, আগে বল তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। তখনই রাত্রি খুব জোরে সিয়ামের গালে একটা থাপ্পড় মারে। আপনাদের মতো ছোট লোকদের মুখের কথায় কাজ হয় না, তার জন্য এরকম থাপ্পড় দরকার। তখন পাশে থাকা জয় এসে সিয়ামের শার্টের কলার ধরে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার হবু বউয়ের হাত ধরছিস। তখন জয় সিয়ামের গায়ে হাত তুলতে চাইলো, কিন্তু শপিং মলে থাকা অন্য লোকেরা জয়কে থামিয়ে দিয়ে জয় রাত্রিকে অন্যদিকে পাঠিয়ে দেয়। রাত্রি কর্মকাণ্ড দেখে সিয়াম বাকরুদ্ধ হয়ে যায়। এটাই কি সেই রাত্রি যে সিয়ামকে কোনোদিনও আপনি থেকে তুমি পর্যন্ত ডাকেনি? এটাই কি সে রাত্রি যে তার গায়ে সিয়ামের হাতের একটু ছোঁয়া পাওয়ার জন্য সবসময় পাগলামি করতো? আজ সে কিনা সবার সামনে সিয়ামকে থাপ্পড় মারলো। অন্য একটা ছেলের আমার গায়ে হাত তুলতে দেখেও সে একটিবারও প্রতিবাদ করলো না। আমি জীবনে এতটা অপমান কখনো হয়নি। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। তখন আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আজ রাত্রি আর জয়ের বিয়ে। কিছুক্ষণ পরেই সিয়ামের ভালোবাসার মানুষটি অন্য কারো হতে যাবে, এই কথাটা ভাবতেই সিয়ামের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিয়ামকে যে বিয়েতে যেতেই হবে, হাজার হলেও তার ভালোবাসার মানুষটি তাকে ইনভাইট করেছে। সিয়াম খুব সুন্দর একটা গিফট নিয়ে রঙিন পেপার দিয়ে খুব সুন্দর করে প্যাক করে নেয়। সিয়াম গিফটটা নিয়ে জয়দের বাড়ির সামনে হাজির হয়। বিয়ে উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়। বাড়ির ভেতর সবাই অনেক আনন্দ করছে, কিন্তু সিয়াম কিছুতেই বাড়ির ভেতর ঢোকার সাহস পেল না, কারণ একটু পরেই রাত্রি আর জয়ের বিয়ে পড়ানো হবে। বউ সাজে রাত্রিকে সে কিছুতেই অন্য কারো পাশে দেখতে পারবে না। তাই সিয়াম বাইরের একজন দারোয়ানকে ডেকে তার হাতে গিফটটা দিয়ে এবং বলে এই বাড়িতে যার বিয়ে হচ্ছে গিফটটা যেন সেই ম্যাডামের হাতে দেয়। তখন সিয়াম সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সোজা বাইকটা স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসে। সিয়ামকে বাড়িতে ঢুকতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়, কারণ সিয়াম আজ আগের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে এসেছে। তখন সিয়াম, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? কিছু না আম্মু, তোমার ছেলে খুব টায়ার্ড, তোমার ছেলের বিশ্রামের প্রয়োজন, আজ তোমার ছেলের খুব ঘুম পাচ্ছে মা। তখন সিয়াম সেখানে আর দাঁড়িয়ে না থেকে মাতাল অবস্থায় দুলতে দুলতে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসেই সে রুমের দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে আসার সময় সিয়াম ফার্মেসি থেকে 2 পাতা ঘুমের ওষুধ নিয়ে আসে। সিয়াম সেখান থেকে 13টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা হয়তো জানে 3টার বেশি ঘুমের ওষুধ একসাথে খেলে তাদের সেন্স ফেরার সম্ভাবনা থাকে, কিন্তু সিয়াম তো একসাথে 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। আর সিয়ামের খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে সে অনেক দিন মন ভরে ঘুমাতে পারেনি। তাই সে সাথে সাথে বিছানায় গায়ে লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সিয়াম হারিয়ে যায় এক গভীর ঘুমের রাজ্যে। হয়তো এ ঘুম কোনোদিনও ভাঙবে না। আর ওইদিকে রাত্রিকে একটা রুমের মধ্যে কিছু পার্লারের লোকেরা বউ সাজাচ্ছিল। তখন ম্যাডাম, ভেতরে আসবো? আরে দারোয়ান চাচা, কিছু বলবে? জি ম্যাডাম, এই গিফটটা বাড়ির বাইরে একটা লোক আপনার হাতে দিতে বলছিল। আমাকে দিতে বলেছিল? বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে তো ওনাকে ভেতরে আসতে বলতে। জি ম্যাডাম, আমি বলছিলাম, কিন্তু ওনার নাকি কি কাজ আছে তারা দেখিয়ে আমার হাতে গিফটটা দিয়ে চলে গেল। আচ্ছা তুমি যাও। রাত্রি ভাবতে থাকলো কি এমন গিফট যে বাড়ির ভেতরে এসে আমাকে দিতে পারলো না, বাড়ির দারোয়ানের কাছে দিয়েই পাঠালো। আর কেই বা দিল যে বাড়ির ভেতর আসতে পারলো না। তখন রাত্রি গিফটটা না খুলেই একপাশে রেখে দেয়, কারণ তখন তাকে
পার্লারের লোকেরা সাজাচ্ছিল। রাত 10টা। সিয়ামের আম্মু ডিনার করতে সিয়ামকে ডাকার জন্য তার রুমে আসলো, কারণ সিয়াম সে কখন সন্ধ্যাবেলায় এসে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। তাই ডিনার করতে নিচে আসার জন্য সিয়ামের আম্মু সিয়ামের রুমে আসলো। এসেই দেখলো দরজা ভেতর থেকে লক করা। তাই সিয়ামের আম্মু অনেকক্ষণ দরজা ধাক্কালো, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তারপর সিয়ামকে জোরে জোরে ডাকতে থাকলো। প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে ডাকলো, কিন্তু ভেতর থেকে সিয়ামের কোনো সাড়াই পাচ্ছে না। তখন সিয়ামের আম্মু দৌড়ে নিচে চলে আসলো এবং কান্না করতে করতে বলতে থাকলো সিয়ামকে সে কখন থেকে ডেকে চলেছে, কিন্তু কোনো কথা বলছে না। সিয়ামের আম্মুর কথা শুনে সিয়ামের আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দৌড়ে সিয়ামের রুমের সামনে চলে গেল। সবাই অনেক ডাকছে ও দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সিয়ামের কোনো রেসপন্সই নাই। সবাই অনেক ভয় পেয়ে গেল, কারণ সিয়ামের আগে কখনোই এমন করেনি। সিয়ামের আম্মু খুব কাঁদছিল। তখন সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। তারা হয়তো জানে না ভেতরে গিয়ে কোনো লাভ নেই, কারণ সিয়াম যে ঘুমিয়েছে সে ঘুম হয়তো আর কোনোদিনও ভাঙার না। সবাই মিলে সিয়ামের রুমের দরজা ভেঙে ফেললো। ভেতরে ঢুকে সবাই দেখছে সিয়াম খাটে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। তখন সিয়ামের আব্বু সহ সবাই সিয়ামের হাত পা নাড়িয়ে অনেকক্ষণ ডাকলো, কিন্তু সিয়াম চোখ পর্যন্ত খুলছে না। তখন সিয়ামের ভাইয়া জোরে একটা চিৎকার দিল। আব্বু, সিয়াম নিঃশ্বাস নিচ্ছে না। সাথে সাথে সবাই চিৎকার করে কাঁদছিল। সিয়ামের আম্মু সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তাদের এই আত্মচিৎকার হয়তো আর কখনোই সিয়াম শুনতে পারবে না। রাত্রির কানেও হয়তো পৌঁছাবে না এই কান্নার আওয়াজ। কিন্তু সিয়ামের আব্বুর মন কিছুতেই মানছে না। তাই সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য সিয়ামকে নিজের কোলে করে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে চলে আসলো, আর সিয়ামের ভাইয়াকে বলে দেয় গাড়ি বের করার জন্য। তখন সবাই মিলে নিজেদের গাড়ি করে সিয়ামকে শহরের সবচেয়ে ভালো হসপিটালে নিয়ে আসে। হসপিটালে ঢোকার পর, এই, আপনারা কাকে নিয়ে এসেছেন? ও তো কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। প্লিজ ডাক্তার, আমার সন্তানকে বাঁচান, অন্তত একবার শেষ চেষ্টা করে দেখুন। সিস্টার, ওনাকে এক্ষুনি জরুরি বিভাগে ঢোকান। তখন নার্সরা সিএমকে ভেতরে ঢুকিয়ে ফেললো, আর বাড়ির সবাই বাইরে বসে কাঁদছিল। ওদিকে রাত্রিকে বউ সাজানো শেষ। বিয়েতে সব মেহমান বিভিন্ন কাজে ঠিক সময়ে উপস্থিত হতে না পারায় বিয়েটা একটু দেরিতে পড়ানোরই সিদ্ধান্ত নিল। রাত্রি রুমের মধ্যে বউ সেজে বসে আছে, তাই রাত্রি আগ্রহ নিয়ে পাশে থাকা গিফটটা হাতে নিয়ে খুলে দেখার জন্য বের করলো। রাত্রি আস্তে আস্তে গিফটটা খুললো, দেখলো খুব সুন্দর একটা সিল্কের কালো শাড়ি আর একজোড়া লাল চুড়ি। রাত্রি তখন গিফটের প্যাকেটের ভেতর একপাশে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটের ওপর কোনো নাম ঠিকানা লেখা ছিল না, কিন্তু রাত্রি চিরকুটটা খুলে চিরকুটের লেখাগুলো দেখে বুঝতে পারলো গিফটটা সিয়ামই পাঠিয়েছে, কারণ সিয়ামের হাতের লেখা রাত্রি খুব ভালো করেই চিনতো। তখন রাত্রি চিরকুটটা পড়তে থাকলো। আমার পাগলি রাত্রি, কেমন আছিস? আশা করি অনেক ভালো আনন্দে আছিস। পাগলি, আজ তো তোর বিয়ে, কিন্তু কিছুতেই বাড়ির ভেতরে ঢোকার সাহস পেলাম না। তোকে যে বউ সাজে অন্য কারোর পাশে দেখতে পারবো না আমি, তাই গিফটটা দারোয়ানকে দিয়েই পাঠালাম। তোর বিয়েতে তেমন কিছু গিফট দিতে পারলাম না, শুধু একটা কালো সিল্ক শাড়ি। আমাদের বিয়ের আগে তুই যখন কালো শাড়ি পরে আমার আশেপাশে ঘুরতি, তখন তোকে দেখতে একদম পরীর মতো লাগতো। শাড়িটা তুই বিয়ের পর পরবি। আর হ্যাঁ, এক জোড়া লাল চুড়িও আছে গিফটের প্যাকেটের ভেতর। তুই একবার বায়না ধরেছিলি না তোকে লাল চুড়ি কিনে দেওয়ার জন্য, তাই আজ তোর জন্য কিনলাম। যদি আর কোনোদিনও কিনে দেওয়ার সুযোগ না হয়, ওই দিন শপিং মলে তুই সবার সামনে আমার গালে থাপ্পড় মারলি। বিশ্বাস কর, আমার একটুও কষ্ট হয়নি, কিন্তু কষ্ট আমার তখনই হয়েছে যখন আমার গায়ে একটা ছেলে হাত তুললো আর তুই একটুও এর প্রতিবাদ করলি না। আজ তুই অন্য কারো হয়ে যাচ্ছিস, এটা ভাবতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তো চলে যাচ্ছি অনেক দূরে, যেখান থেকে হয়তো আর কেউ কোনোদিনও ফিরবে না। দীর্ঘ 5টি বছর তোকে পাগলের মতো খুঁজেছি, যখন ফিরে পেয়েছি মনে হলো নিজের প্রাণটাই ফিরে পেয়েছি। কিন্তু ফিরে পাওয়ার পর তুই যা দিলি তা আমি কখনো কল্পনাও করিনি। আজ আমি খুব ক্লান্ত, আজ আমার বিশ্রামের সময় হয়েছে। আমার সিমরাতকে তোর হাতে দিয়ে গেলাম, ওকে দেখে রাখিস। ওকে আমার মতো খারাপ বাবার পরিচয় কোনোদিনও দিবি না। ও জানুক তোর নতুন ভালোবাসার মানুষটি ওর বাবা। আমার হাতে আর বেশি সময় নেই, তোকে আর আমার সন্তানকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কি করব বল, আমাকে যে যেতেই হবে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে, তাই আর কিছু লিখতে পারলাম না। আর দোয়া করি তুই যেন সবসময় ভালো থাকিস। আল্লাহ হাফেজ, ইতি তোর পাগল সিয়াম। রাত্রি চিরকুটটা পড়ে চিৎকার করে কাঁদছিল আর বলতে থাকলো, সিয়াম, কেন আপনি এটা করলেন? রাত্রি খুব ভয় করছে চিরকুটটা পড়ে, কারণ রাত্রি ভালো করেই জানে সিয়াম খুব রাগী ও ইমোশনাল, তাই সে নিজের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। রাত্রি তখন আর এক মুহূর্ত রুমের মধ্যে বসে না থেকে কাঁদতে কাঁদতে দৌড়ে নিচে নেমে যাচ্ছিল। বাড়ি ভর্তি গেস্ট সবাই হাঁ করে রাত্রির দিকে তাকিয়ে আছে। রাত্রি তাদের কাউকে পাত্তা না দিয়ে সোজা
সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত্রি এখনও বিয়ের সাজে লাল বেনারসি পরা। পেছনে সবাই রাত্রিকে অনেক ডাকছে, কিন্তু সে কারোর কথা না শুনেই বাইরে থাকা তাদের গাড়িতে উঠে গেল এবং ড্রাইভারকে সিয়ামদের বাসার ঠিকানা দিয়ে বলে দিল সে ঠিকানায় তাড়াতাড়ি নিয়ে যেতে। রাত্রি এভাবে কাউকে কিছু না বলে বিয়ে পড়ানোর একটু আগেই হঠাৎ করে বেরিয়ে যেতে দেখে জয় ও রাত্রি পেছন পেছন গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর রাত্রিকে ফলো করছে। রাত্রি গাড়িতে বসে চিন্তা করতে থাকলো সিয়ামের সত্যিই কিছু হয়নি তো। সিয়ামের যদি কিছু হয় তবে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তখন ড্রাইভার চাচা, প্লিজ গাড়িটা জোরে চালান না, প্লিজ। জোরেই তো চালাচ্ছি ম্যাডাম। অবশেষে রাত্রি গাড়ি নিয়ে সিয়ামদের বাড়ির সামনে চলে আসলো। রাত্রি যে মাত্রই গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে ঢুকতে থাকলো তখনই রিমা, তুমি এতদিন কই ছিলে তুমি? এসব কথা পরে জানতে পারবে, আগে বলো তোমাদের ছোট সাহেব কোথায়? ছোট সাহেব তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তখন বাড়ির দারোয়ান কাঁদতে কাঁদতে সবকিছু রাত্রিকে খুলে বলল। দারোয়ানের কথা শোনার পর রাত্রি ধপাস করেই মাটিতে বসে পড়ে আর জোরে জোরে একটা চিৎকার দেয়। তখন আবার তুমি জানো ওনাকে কোন হসপিটালে নিয়ে গেছে? তখন দারোয়ান রাত্রিকে সেই হসপিটালের নাম বলে দেয় আর রাত্রি গাড়িতে করে আবার বেরিয়ে পড়ে সে হসপিটালের উদ্দেশ্যে। জরুরি বিভাগের বাইরে এসে এখনও সিয়ামের পরিবারের সবাই কাঁদছিল। সিয়ামের আব্বুকে একটা কেবিনে শিফট করা হয়েছে। তিনি বারবার সিয়াম বলে বলে জ্ঞান হারাচ্ছিলেন। রাত্রি হসপিটালে পৌঁছা মাত্রই রিসিপশনে সিয়াম আহমেদ নাম জিজ্ঞেস করেই সোজা জরুরি বিভাগের সামনে চলে আসে। রাত্রি তখন সবাইকে দেখে বসে বসে কাঁদছিল। তখন রাত্রি, তুই এতদিন কই ছিলি? একে একে কথা সবাই রাত্রিকে জিজ্ঞেস করছিল। তখন রাত্রি সবাইকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা পরে জানতে পারবে। বড় আব্বু, বলো না আমার সিয়ামের কি হয়েছে? আমি কিছু জানি না মা, কেন আমার ছেলেটা এমন করলো। ডাক্তাররা জরুরি বিভাগে ঢুকছে প্রায় 1 ঘন্টা হলো, এখনো বাইরে আসলো না। তখন ডাক্তার জরুরি বিভাগ থেকে বেরিয়ে এলো। ডাক্তার, আমার ছেলে কি হয়েছে বলুন না, আমার ছেলেটা বেঁচে যাবে তো? দেখুন, আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আমি আমার জীবনে এরকম পেশেন্ট কখনো দেখিনি। আমরা মেডিকেল বোর্ডের পুরো টিম প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই রোগীর জ্ঞান ফেরাতে পারলাম না। কোনো মতে অক্সিজেনের সাহায্যে রোগীর প্রাণটা এখনো বাঁচিয়ে রেখেছি। অক্সিজেনের মাস্কের সাহায্যে রোগীর দেহের ভেতর থেকে এক একটা নিঃশ্বাস বের করে আনতে অনেক কষ্ট হচ্ছে। রোগী অলরেডি কোমায় চলে গেছে, ওনাকে আমরা আইসিইউতে শিফট করছি। যদি আগামী 72 ঘন্টার মধ্যে ওনার সেন্স ফিরলে তো ফিরবে, নইলে আমাদের কিছু করার থাকবে না। আপনার আল্লাহকে ডাকুন। এটা বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর তখনই রাত্রি একটা বেঞ্চে বসে পড়লো আর বলতে থাকলো, হে আল্লাহ, তুমি আমার সাথে এমনটা কিছুতেই করতে পারো না। আমার সিয়ামকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নাও, তবু আমার স্বামীর জীবন বাঁচিয়ে দাও। তখনই রাত্রি পিছন থেকে তার কাঁধে কারো হাতের স্পর্শ পেল। পিছনে তাকাতেই আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সিয়ামের কিচ্ছু হবে না। রাত্রি নিশ্চুপ, কেঁদেই চলেছে। জয় হয়তো বুঝতে পেরেছে সিয়ামই হবে রাত্রি সেই স্বামী যাকে রাত্রি এখনো পাগলের মতো ভালোবাসে। সময় যতই যাচ্ছে সবার হার্টবিট ততই বেড়েছে। যদি 72 ঘন্টার মধ্যে সিয়ামের সেন্স না ফেরে তাহলে ওকে আর বাঁচানো কিছুতেই সম্ভব না। অলরেডি 71 ঘন্টা চলে গেছে। সবাই আইসিইউ এর বাইরে বসে বসে কাঁদছিল। তখনই ডাক্তার আইসিইউ থেকে বাইরে এসে, আপনাদের জন্য খুশির খবর আছে, রোগীর সেন্স ফিরছে। কি? হ্যাঁ, আমার স্বামীর সেন্স ফিরেছে? প্লিজ ডক্টর, আমি এক্ষুনি ওনার কাছে যাব। যাবেন তবে এখন না, 30 মিনিট পর। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অবশেষে 30 মিনিট পর রাত্রি সিয়ামকে দেখতে ভেতরে গেল। সিয়াম চোখটা মেলে কেবিনে শুয়ে আছে। ভেতরে ঢোকা মাত্রই রাত্রি সিয়ামকে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এমনটা আর কখনোই করব না। অন্যদিকে আমি মুখ ঘুরে নিয়েছি। প্লিজ আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন, তবু আপনি আমার থেকে মুখ ফিরিয়ে রাখবেন না। আপনার পায়ে আমার একটু জায়গা দিন। এবার আমার আর সহ্য হলো না। রাত্রিকে বুকে টেনে নিলাম। ওর মায়াবী চেহারার দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। রাত্রির চোখের পানি আমার একদমই সহ্য হয় না। এরপর একে একে আব্বু, ভাইয়া সহ পরিবারের সবাই দেখা করলো। আমাকে এখন একটা নর্মাল কেবিনে শিফট করা হয়েছে। আম্মু এখন একটু সুস্থ। আমার কেবিনের ভেতরে শুধু রাত্রি আছে আমার পাশে বসা। তখনই কেউ একজন হঠাৎ করে দৌড়ে আমার কেবিনে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি নীলা। তখনই স্যার, আপনার কি হয়েছে? নীলা আমাকে জড়িয়ে ধরে আছে দেখে রাত্রি লুচির মতো ফুলছে। তখনই আমি সুযোগ বুঝে রাত্রিকে রাগানোর জন্য নীলাকে আমার হাত দিয়ে আরো জোরে জড়িয়ে ধরলাম। আমাকে ছেড়ে জয়কে বিয়ে করো না, এবার বুঝো ঠেলা। রাত্রি এবার সহ্য করতে না পেরে, এটা কি হচ্ছে নীলা?
তুমি এভাবে ওনাকে জড়িয়ে ধরে আছো কেন? উনি না তোমার স্যার? রাত্রি আপু, আমি তোমার আর স্যারের সম্পর্কে সবকিছু জেনে গেছি। স্যারই তোমার আগের স্বামী, কিন্তু এ কয়েকদিনে আমি স্যারকে খুব ভালোবেসে ফেলেছি। স্যারকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু এটা তো আর কখনোই হবে না, তাই অনেক দূরেই চলে যাচ্ছি। আগামীকাল আমার ফ্লাইট, আমি মালয়েশিয়ায় চলে যাচ্ছি। পড়াশোনা আর বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দিব। এই জীবনে হয়তো আর কাউকে ভালোবাসতে পারবো না, তাই যাকে ভালোবেসেছি তাকে যখন পাবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। কারণ এখানে থাকলে স্যারের মায়ে বারবার জড়িয়ে যাব। তোমার আর স্যারের সম্পর্কটা কিছুতেই নিজের চোখের সামনে দেখতে পারবো না, তাই তোমাদের থেকে আড়াল হতে চলে যাচ্ছি। রাত্রি আপু, আমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি। ওনাকে সবসময় দেখে রেখো, কখনোই কষ্ট দিও না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে যায়। কাঁদলে কাতুক, আমার কি, রাত্রি আর আমি স্বামী স্ত্রী, আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি। নীলাও আমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটা একতরফা, যেটা মিল কখনোই হওয়া সম্ভব না। মনে মনে ভাবছিলাম, আরও 2 দিন হাসপাতালে থাকার পর আজ আমাকে রিলিজ করে দেয়। তাই আজ আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ঢুকবো তখনই আম্মু দরজার সামনে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হলেও তার ছেলের বউ অনেকদিন পর আবার এক হয়ে বাড়িতে ঢুকছে, তাই আম্মু বরণ করে আমাদের ঘরের ভেতরে ঢুকালো। ভাইয়া গিয়ে জয়দের বাড়ি থেকে আমার পিচ্ছি সিমরাতকে নিয়ে আসে। জয়ের আম্মু আমার আর রাত্রি সম্পর্কের কথা শুনে একটু কষ্ট পেলেও বরং খুশিও হয়েছে। আজ নাকি আমাদের বাসর রাত, কারণ আগে আমাদের বিয়ের পর বাসর রাতে আমার আর রাত্রির মধ্যে যা ঘটেছিল বাড়ির সবাই তা জেনে গেছে। তাই সবার ইচ্ছা আমার আর রাত্রির আবার নতুন করে বাসর রাত হোক। রাত 11টা। অবশেষে ভাইয়া ভাবি জোর করে আমায় বাসর ঘরে ঢুকিয়ে দিল। অবশ্য আমি আসার সময় আমাদের সাথে ঘুমানোর জন্য সিমরাতকে নিয়ে আসতে চাইলাম, কিন্তু সে এক কথায় না করে দিল। সে নাকি নতুন দিদুন পেয়েছে, তার সাথেই ঘুমাবে। তাই আমি একাই চলে আসলাম। বাসর ঘরে ঢুকে দেখি রাত্রি খাটের মধ্যে বসে যে ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে ঢুকে পা ধরে সালাম করলো। তখন চলো এবার ঘুমিয়ে পড়ি। কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন? আগে লুঙ্গি পরে আসেন বলছি। কি বাসর রাতে লুঙ্গি পরবো কেন? কেন? আপনার লুঙ্গি খোলার জন্য। তাই নাকি? হুম। শুধু কি তুই একাই খুলতে জানিস? আমিও তো শাড়ি খুলে ফেলবো। খুললে খুলবেন, মানা করেছে কে? আমারই তো স্বামী। আর তুই হলে আমার ডেঞ্জারাস চাচাতো বউ। হুম তাহলে এবার শুরু করা যাক। হুম। তারপর আর কি, শুরু হয়ে গেল আমার আর রাত্রির মধ্যে দ্বিতীয় বিশ্বকাপ, অর্থাৎ বাচ্চা নেওয়ার T20 খেলা। আর গল্পটা এখানেই শেষ।